হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং। আপনারা হয়তো ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতেই পারছেন আহসান মঞ্জিলের ব্লগটা আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আহসান মঞ্জিলটা একটু ঘুরে দেখার। তো আমরা সবাই ছুটির দিন মানে ফ্রাইডেতে ঠিক করি যে ওখানে যাব, বাট ফ্রাইডেতে এটা অফ থাকবে কিনা সেটা নিয়ে আমরা একটু টেনশনে পড়ে যাই। দেন গুগল সার্চ করার পর আমরা জানতে পারি যে এটা 3টার পরে ওপেন থাকবে। যাই হোক, আমরা সবাই বাসা থেকে একটু লেট করে বের হয়েছিলাম। আমরা চাচ্ছিলাম যে 3টার পরে যেন ওইখানে গিয়ে পৌঁছাই। 3টার আগে গেলে তো আবার দাঁড়িয়ে থাকতে হবে। যাওয়ার পর এত পরিমাণে ভিড় ছিল গেটের সামনে, কি বলবো, দাঁড়ানোর জায়গাও পাচ্ছিলাম না। আর টিকিটের জন্য 2টা লাইন হয়েছিল, একটা ছেলেদের আর একটা মেয়েদের। লাইনগুলো বেশ বড় বড় ছিল। আর টিকিট ছাড়া যেহেতু ঢুকাও যাবে না, তাই টিকিট কাটার জন্য অবশ্যই লাইনে দাঁড়াতে হতো। তো আমি লাইনে গিয়ে দাঁড়াই। প্রায় আধা ঘন্টা পর আমি টিকিট পেয়েছি। আর টিকিটের মূল্য মেবি 40 টাকা করে নিয়েছিল আমার থেকে। আমার সঠিক খেয়াল নেই, যেহেতু এটা অনেক আগের একটা ভিডিও। আপনারা যারা রিসেন্টলি আহসান মঞ্জিল গিয়েছেন তারা হয়তো জানবেন টিকিটের প্রাইস কত। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এখন কত করে নিচ্ছে। এনিওয়েজ, আহসান মঞ্জিলের ইতিহাস কিন্তু অনেক পুরানো। 1859 সালে নবাব আব্দুল গনি এটাকে তার বাসভবন হিসেবে তৈরি করেন। আর তার ছেলের নাম আহসান উল্লাহ এর নাম অনুসারে এর নাম রাখা হয় আহসান মঞ্জিল। এক সময় এটা ছিল ঢাকা নবাব পরিবারের আসল কেন্দ্রবিন্দু। এখান থেকে সামাজিক রাজনৈতিক অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতো। এই প্রাসাদের ভিতরে মোট 23টি গ্যালারি আছে। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, চিত্রকলা থেকে শুরু করে পুরনো দিনের নানা মূল্যবান জিনিস সংরক্ষণ করা আছে। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে এই প্রাসাদ আজও যেন পুরান ঢাকার ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। গোলাপি রঙের এই প্রাসাদটি শুধু চোখ ধাঁধানো নয়, এই প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি আমাদের অতীত, আমাদের ঐতিহ্য এবং আমাদের গর্বের প্রতীক। আর ব্যস্ত ঢাকা শহরের ভিতরে ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন যারা, তাদের জন্য আহসান মঞ্জিল এক অসাধারণ জায়গা। যদি আপনারা ঢাকায় আসেন তাহলে অবশ্যই এখানে ঘুরে দেখতে ভুলবেন না। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি গুগল সার্চ করে আহসান মঞ্জিল সম্পর্কে যে কয়েকটা ইনফরমেশন পেয়েছি সেখান থেকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে বা ভুল হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমরা প্রত্যেকটা হলরুমে ঘুরে দেখা ট্রাই করেছি। আর আমার কাছে এখানে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আহসান মঞ্জিল সম্পর্কিত অনেক ইনফরমেশন আমি গুগলে পেয়েছিলাম। তার মধ্যে এটা নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে, যেটা সম্পূর্ণ হয় 1872 সালে। প্রথমে এর নাম ছিল রংমহল, পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে রাখা হয় আহসান মঞ্জিল। ভবনটি দুটি প্রধান অংশে বিভক্ত, দক্ষিণ অংশ আরেকটি হচ্ছে উত্তর অংশ। দক্ষিণ অংশ নদীমুখী, দরবার কক্ষ সব প্রশাসনিক অংশ, আর উত্তর অংশে আবাসিক অংশ, যেখানে নবাব পরিবার বাস করতেন। বর্তমানে এর অবস্থা বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে পরিচালিত হয়। প্রতি বছর লক্ষাধিক পর্যটক ভ্রমণ করেন। প্রদর্শনীর মধ্যে রয়েছে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, ঐতিহাসিক দলিল, চিত্রকলা ও ভাস্কর্য, ঐতিহ্যবাহী পোশাক ও আসবাবপত্র। এই সব কিছু দেখার পর আমার কাছে কেমন একটা রাজ্য রাজ্য ব্যাপার লাগছিল। আমার মনে হচ্ছিল যে কোনো একটা রাজ্যে চলে এসেছি। যাই হোক, এই বোর্ডের মধ্যে ঢাকা নবাবদের বংশের তালিকা দেওয়া হয়েছিল। তো বংশের তালিকাটা আমরা সবাই একটু মন দিয়ে দেখছিলাম। আপনারা যারা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে পছন্দ করেন অথবা ঢাকার আশেপাশে আছেন, তারা একবার হলেও আহসান মঞ্জিলে ঘুরে আসবেন, আপনাদের কাছে ভালোই লাগবে। তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাই। দেন আমরা নদীর পাড়ে চলে যাই। যারা শহর এলাকায় থাকেন তারা অবশ্য নদীটা একটু কমই দেখে থাকবেন। আর এটা হঠাৎ করে দেখলে মনে হয় কি একটু নেমে যায় বা পা ভিজায়। আমাদের ক্ষেত্রেও তাই, আমরা খুবই এক্সাইটেড ছিলাম। দেন একটা নৌকা ভাড়া করে নিই, যেটা দিয়ে আমরা নদীর অপর পাড়ে যেতে পারবো। আবার যেখান থেকে নৌকায় উঠেছি সেখানে আবার নামিয়ে দেওয়া হবে, এরকম কথা হয়েছিল। আর তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন। ভিডিওতে এটা কেমন এসেছে আমি জানি না, বাট বাস্তবে অনেক সুন্দর ছিল। যাই হোক, ঘুরোঘুরি করতে করতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। তো বাহির থেকে ডিনার কমপ্লিট করার পর আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।